আজকে আমি শুরু করব কার্যক্ষমতা ও শক্তি। দেখো, প্রথমে আমরা বুঝে নেব যে কার্য কখন হয়। ঠিক আছে, ধরো তোমার মা তোমাকে বললেন যে দেখ এই আলমারিটা আছে, একটু ঠেলে সরিয়ে দে তো। তুমি প্রচুর চেষ্টা করলে কিন্তু আলমারি নড়লো না, যেখানে ছিল সেখানেই রয়ে গেল। তুমি কোনো কার্য করলে কি? না, কোনো কার্য হলো না। এবার মনে করো তুমি রাস্তায় বেরিয়েছো, দেখলে একটা গাড়ি তার চাকাটা আটকে গেছে এমন ভাবে যে উঠছে না। ধরো তোমাদের দু তিনজন বন্ধুকে একটু সাহায্য করার জন্য বললো, তোমরা দু তিনজন বন্ধু খুব চেষ্টা করলে, গাড়িও নড়লো না। তোমরা কাজ করলে না, তোমরাও কোনো কাজ করলে না। তাহলে দেখ, আবার ধরো বইগুলো হয়তো বিছানায় ছড়ানো আছে, তুমি পড়েছো, এবার পড়া হয়ে গেছে, বইগুলোকে তুমি আলমারিতে গুছিয়ে রাখছো একটা একটা করে নিয়ে। হ্যাঁ, তুমি কাজ করলে, তুমি কাজ করলে। আবার মনে করো তোমার মা তোমাকে বললেন যে এই টেবিলটাকে একটু সরিয়ে দে তো। তুমি টেবিলটাকে একটু টেনে সরিয়ে দিলে, তুমি কাজ করলে। তাহলে দেখো, তুমি আলমারি অনেক চেষ্টা করেছো ঠেলার জন্যে, ঠেলতে পারোনি, তুমি কাজ করোনি। তোমরা বন্ধুরা মিলে গাড়িটাকে অনেক ঠেলেছো, ঠেলতে পারোনি, নড়াতে পারোনি, তোমরা কাজ করোনি। আবার বইগুলোকে তুলে তুমি আলমারিতে রেখেছো, তুমি কাজ করেছো। টেবিলটাকে তুমি সরিয়েছো, তুমি কাজ করেছো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা যেটা হলো, বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়, তবেই আমরা বলবো প্রযুক্ত বল কার্য করেছে। দেখ, বস্তু মেঝের ওপর আছে, এইভাবে বল প্রয়োগ করলাম, একটু পরে বস্তু এইখানে চলে এলো, এই জায়গায় চলে এলো, বলের প্রয়োগ বিন্দুর সরণ হলো, আমরা বলবো প্রযুক্ত বল কাজ করেছে। কি ব্যাপারটা বোঝা গেল? আমি রিপিট করছি, বস্তু, আমি বল প্রয়োগ করলাম, বলের প্রয়োগ বিন্দুর সরণ হলো, তাহলে বলবো প্রযুক্ত বল কাজ করেছে। এবার পরিমাপ, কার্যের পরিমাপ কি করে করব? দেখো, প্রযুক্ত বল F, বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ D, তাহলে কৃত কার্য F ইন্টু D। তাহলে প্রযুক্ত বল এবং বলের অভিমুখে প্রযুক্ত বলের যে বলের প্রয়োগ বিন্দুর যে সরণ, এই দুইয়ের যে গুণফল, সেটা কৃত কার্য।
ঠিক আছে? এবার মনে করো, ধরো এই বস্তু, তুমি এই অনুভূমিকের সঙ্গে একটা থিটা কোণ করে তুমি এ বল প্রয়োগ করলে। হ্যাঁ, বলের প্রয়োগ বিন্দুর সরণ হলো, বস্তু এইখানে চলে গেল। ঠিক আছে? হ্যাঁ, থিটাটা মনে করো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, যেমন এমনি হয় আর কি। দেখবে, ধরো তোমাকে এই যে তুমি বললো যে তোমার মা তোমাকে বললেন এই টেবিলটা একটু সরিয়ে দে, তুমি একটু ভেবে দেখো তো, তুমি টেবিলটাকে যখন টানছো, হয়তো তুমি একটু কোণ করে টেনেছো, এইভাবে টেনেছো। কি, আমরা নর্মালি যে কোনো জিনিসকে যখন টানি এইভাবে টানছি। হ্যাঁ, সবসময় অনুভূমিক হয় না। ধরো অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আমি বল প্রয়োগ করেছি। সেক্ষেত্রে এই যে সরণ হয়েছে, সরণের অভিমুখে প্রযুক্ত বলের যে উপাংশ, সেটা মনে করো F1। তাহলে এখানে কৃতকার্য হলো F1 ইন্টু ডি। তোমরা বল ও গতি এই অধ্যায়ে বলের সমকৌণিক উপাংশের বিভাজন এটা শিখেছ। তাহলে কি হলো, সরণ অনুভূমিক দিকে, আমি বল প্রয়োগ করেছি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে। তাহলে এই অনুভূমিক দিক বরাবর প্রযুক্ত বলের যে উপাংশ, সেটা F1 ইন্টু ডি কৃতকার্য। ঠিক আছে? এবার আমি একটা দুটো বিষয় একটু শিখব। কি? প্রথম হচ্ছে বলের পক্ষে কার্য। দেখো, বলের পক্ষে কার্য। কি? এইভাবে ব্যাপারটা ভাবো, মেঝে একটু ওপর থেকে একটা বস্তু যার ভর m তুমি ছেড়ে দিলে, বস্তু এইভাবে এসে মেঝেতে ধাক্কা মারল। বস্তুর ওজন আমি ধরে নিচ্ছি F, মানে mg। এটা হলো ক্রিয়াশীল বল। কোন দিকে? উলম্ব ভাবে নিচের দিকে। বস্তুর সরণ কোন দিকে? বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে। বল যেদিকে ক্রিয়া করছে, সরণ একদম সেই দিকে। বলের পক্ষে কার্য হলো, মেঝেতে বস্তু, তুমি অনুভূমিক ভাবে বল প্রয়োগ করলে, বস্তুকে টেনে টেনে এইখানে নিয়ে গেলে, তুমি যেদিকে বল প্রয়োগ করলে, বলের প্রয়োগ বিন্দুর সরণ একদম সেই দিকেই হলো, একদম সেই দিকেই হলো বলের পক্ষে কার্য। তাহলে বলের পক্ষে কার্য কাকে বলে? কোন বস্তুর ওপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের অভিমুখে হয়, তাহলে সম্পাদিত কার্যকে বলের পক্ষে কার্য বলা হয়। ঠিক আছে? এবার
বলের বিপক্ষে কার্য। দেখ, একটা বস্তু মেঝেতে আছে, তুমি অভিকর্ষের বিপরীতে একে ডি উচ্চতা পর্যন্ত তুললে, তাহলে এর ওজন উলম্ব ভাবে নিচের দিকে ক্রিয়াশীল। এর ওজন উলম্ব ভাবে নিচের দিকে ক্রিয়াশীল। তুমি এর সরণ ঘটালে একদম ওজনের বিপরীত অভিমুখে, বলের বিপক্ষে কার্য। ঠিক ব্যাপারটা বোঝা গেল? তাহলে কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে ঘটে, তাহলে এখানে যে কৃতকার্য সম্পাদিত হলো তাকে বলের বিপক্ষে কার্য বলা হয়। কি ব্যাপারটা বোঝা গেল? এবার দেখো, এবার আলোচনা করব 3 নম্বর ক্ষেত্র। কি? কার্যহীন বল। কার্যহীন বল খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো সূর্যের চারিদিকে পৃথিবী, আমি ধরে নিচ্ছি, বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে দেখো, সূর্য, এটা পৃথিবী, আমি ধরে নিলাম সূর্যের চারিদিকে পৃথিবী বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। ঘুরছে কি বলের প্রভাবে? মহাকর্ষ বলের প্রভাবে ঘুরছে। এই যে বৃত্তপথে ঘুরছে, যে কোনো মুহূর্তে সরণের অভিমুখ কি? বৃত্তের স্পর্শক বরাবর। বৃত্তের ওই বিন্দুতে স্পর্শক বরাবর, তাহলে এটা হলো সরণের অভিমুখ। তাহলে ক্রিয়াশীল বল আর সরণের যে অভিমুখ, এদের মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে এখানে যে বলটা ক্রিয়াশীল, সে কোনো কাজ করবে না। এই বলটাকে আমরা বলবো কার্যহীন বল। তাই এই বলটাকে কি বলবো? কার্যহীন বল। এবার দেখো, আমি ধরে নিচ্ছি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তুমি হাইড্রোজেন পরমাণুর কথা বিবেচনা করো। নিউক্লিয়াস, ইলেকট্রন, তাহলে এটা কে? এটা নিউক্লিয়াস। এটাকে ইলেকট্রন। আমি কি ধরে নিয়েছি? নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। ঘুরছে তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে। তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে
এই যে ইলেকট্রন বৃত্তপথে ঘুরছে, এই বিন্দুতে সরণের অভিমুখ, এই বিন্দুতে বৃত্তের স্পর্শক বরাবর, তাহলে এটা হলো সরণের অভিমুখ। এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এখানে এই যে স্থিরতারিতিক যে আকর্ষণ বল, যার প্রভাবে ইলেকট্রন ঘুরছে বৃত্তাকার কক্ষপথে, এই বল কোনো কাজ করে না। তাহলে এটা কার্যহীন বল। তাহলে এটা কার্যহীন বল। এবার দেখো, ধরো কোনো এক ব্যক্তি হাতে একটা সুটকেস নিয়ে অনুভূমিক রাস্তা বরাবর যাচ্ছে। এই যে বাস্কের ওজন উলম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল, ব্যক্তির সরণের অভিমুখ কোন দিকে? ক্রিয়াশীল বলের সঙ্গে সমকোণে। তাহলে এখানে অভিকর্ষ বল হলো কার্যহীন বল। একটা বলের তার সমকোণে কোনো উপাংশ থাকে না। তাহলে আমরা কি শিখলাম? কার্যহীন বল। কার্যহীন বল কাকে বলে? কোন বস্তুর ওপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের অভিমুখের সমকোণে হয়, প্রযুক্ত বলের অভিমুখের সমকোণে হয়, তাহলে প্রযুক্ত বল কোনো কাজ করে না। ওই বলকে বলা হয় কার্যহীন বল। ঠিক আছে ব্যাপারটা? এবার আমরা শিখব কার্য কি রাশি। দেখো, কার্য বল ইন্টু সরণ। বল কি রাশি? ভেক্টর রাশি। দেখো, বল ভেক্টর রাশি। সরণ কি রাশি? সরণ ভেক্টর রাশি। তাহলে বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, কিন্তু কার্য হলো স্কেলার রাশি। তাহলে কার্য কি রাশি? স্কেলার রাশি হলো। তাহলে দেখো, কার্যের মান আছে কিন্তু অভিমুখ নেই। কার্যের মান আছে কিন্তু অভিমুখ নেই। কার্য স্কেলার রাশি। দেখো, আমরা একটা ভালো প্রশ্ন এখানে শিখে গেলাম। কি বলতো? দুটো ভেক্টর রাশি গুণ করে একটি স্কেলার রাশি পাওয়া যায় এমন একটি উদাহরণ দাও। এরকম প্রশ্ন যদি থাকে, তাহলে তার উত্তর এখানে আমরা এটা শিখে ফেললাম যে কার্য। এবার আমরা কার্যের মাত্রীয় সংকেত শিখব। তাহলে কার্যের মাত্রীয় সংকেত, এটা আমরা শিখব। দেখো,
তাহলে কার্য সমান বল ইন্টু সরণ, তাহলে কার্যের মাত্রীয় সংকেত বলের মাত্রীয় সংকেত ইন্টু সরণের মাত্রীয় সংকেত। বলের মাত্রীয় সংকেত কি? mL(t⁻²), সরণের মাত্রীয় সংকেত L। তাহলে দেখো কার্যের মাত্রীয় সংকেত কি হলো? mL²(t⁻²). তাহলে কার্যের মাত্রীয় সংকেত কি হলো? mL²(t⁻²). দেখো আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেগুলো তোমরা সবই ছায়া প্রকাশনীর টেক্সট বই এবং সহায়িকা বইয়ে পেয়ে যাবে। তাহলে যে আলোচনাটা হলো তোমরা প্রত্যেকে বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমরা পরের ক্লাসে আবার এর পরবর্তী বিষয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো।